Mr. President, America supported us in this last previous election. আবে চপ ইংলিশ থামা পেঁচাল পারিস না। সবাই যা করে আমি তা করি না, আর আমি যা করি তা কেউ করে না। তারেক জিয়ারে কবর দে, বল টেরাম ডাকছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আমন্ত্রণ জানান। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির। পালানোর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না, এটাই বোঝা গেছে। শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সুযোগ নিবে, আর এদিকে ডোনাল্ড ট্রাম্প এদিকে কাণ্ড করে বসলো, বিএনপি নেতাদেরকে দাওয়াত দিয়ে বসলো। এবং ডোনাল্ড ট্রাম্প বিএনপি নেতা তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতাদেরকে দাওয়াত করে তারা খাওয়ানোর ব্যবস্থা করছে। রীতিমতো বোঝা যাচ্ছে কি হতে যাচ্ছে। আসুন কথা না বলে একটি লাইক করে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আসি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আমন্ত্রণ জানান। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান। আমন্ত্রণ পাওয়া এই তালিকায় আরও রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে। মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়ে থাকে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। 1970 সালে এর নামকরণ করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এর ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। প্রথমবারের মতো 1953 সালে দেশটির Mr. President, America supported us in this last previous election. আবে চপ ইংলিশ থামা পেঁচাল পারিস না। সবাই যা করে আমি তা করি না, আর আমি যা করি তা কেউ করে না। তারেক জিয়ারে কবর দে, বল টেরাম ডাকছে। দর্শক, খুবই চাঞ্চল্যকর ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে উল্লাস প্রকাশ করেছিল আওয়ামী লীগ। ইভেন ডোনাল্ড ট্রাম্প পাশ করলে আপনার আওয়ামী লীগের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটবে। কেউ কেউ বলছিলেন যে আপনার এই নির্বাচনের আগ মুহূর্তে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যে টুইট করেছিলেন, সো ডক্টর ইউনূসের সাথে তার সম্পর্কের একটা নেগেটিভিটি সামনে এসেছে। আবার অতীতেও ডক্টর ইউনূস ট্রাম্পকে নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প তিনি ডাকলেন, হচ্ছে আমন্ত্রণ করলেন? রাজনীতির মাঠে হুলস্থুল কাণ্ড নিশ্চয়ই এই ঘটনাকে ঘিরে। মাত্র কয়েক ঘন্টা আগে আমরা নিউজটি দেখলাম যে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি ভাবতে পারেন বিষয়টা বিএনপির জন্য এই মুহূর্তে কেমন। ইভেন জামাতের জন্য এখানে কিছুটা নেগেটিভিটি একটা ফিল আসছে যে পশ্চিমা রাষ্ট্রগুলোর আশীর্বাদ তাহলে বিএনপির দিকে যাচ্ছে। দেশটির নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এই আমন্ত্রণ জানানো হয় বলে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে। ইউএস কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটি আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। আর আগামী 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। সারা পৃথিবীর সম্ভবত যারা রাষ্ট্রপ্রধান আছেন, আপকামিং নেতা আছেন, তাদেরকে নিয়ে একবার সকালের নাস্তাটা খাইতে চায় আর কি। হ্যাঁ, ওই দিনই তিনি প্রেসিডেন্ট কার্যালয়ে হোয়াইট হাউসে উঠবেন, মানে 20 জানুয়ারি। আর হোয়াইট হাউস থেকে চলে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন এই ঘটনাটার ইফেক্ট রাজনীতির মাঠে কি পড়তে পারে? বিশেষ করে আওয়ামী লীগের জন্য একটা বড় বার্তা, জামাতের জন্য কিন্তু একটা বড় বার্তা। কারণ বাংলাদেশ থেকে আমরা যদি ভাবতাম যে শুধু যুক্তরাজ্যে আছেন জনাব তারেক রহমান, সেখান থেকে তাকে দাওয়াতটা দিচ্ছে, বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিচ্ছে না, তো সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আমির খসরু মাহমুদ চৌধুরী
এই দুজনের চেয়েও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি দেখি জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ যে দলীয় নেতা হিসাবে বা বাংলাদেশের প্রেক্ষাপটে। তারেক রহমান বিপরীতে ডাক্তার শফিকুর রহমান, তারা সমসম পর্যায়ে এক ধরনের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু অবস্থান করছেন। তো সেই ক্ষেত্রে জামাতকে দাওয়াত দিল না, তারেক রহমানকে দাওয়াত দিল, মির্জা ফখরুল ইসলামকে দাওয়াত দিল, আমির খসরু মাহমুদকে দাওয়াত দিল। ইটস এ ক্লিয়ার মেসেজ যে আগামী দিনে পশ্চিমারা কি করবে। আর জিওপলিটিক্সে আমাদের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না। আপনি দেখবেন মানে জঙ্গি, ধর্ম বা উগ্রপন্থী, ধর্মান্ধ, এরকম নানান ট্যাগ কিন্তু তারা দিয়ে রাখে। ওয়ান কাইন্ড অফ ইসলাম ফোবিয়াতে তো তারা ভোগেই। এর পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে যে চিত্র দেখা গিয়েছে সরকার পতনের পর, এগুলোর পিছনে বেশিরভাগ সময় যে ইসলামপন্থী যে গ্রুপগুলো তারাই কিন্তু পশ্চিমাদের কাছে আইডেন্টিফাই হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যেই অপেক্ষায় ছিল সেই অপেক্ষাটার আসলে কি হবে। নিশ্চয়ই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সকলেরই মন খারাপ, বিএনপির মধ্যে আনন্দ উচ্ছ্বাস। দেখা যাক সেই ছবি কখন আসে যে তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্প বসে নাস্তা খাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম সেলফি নিচ্ছেন, আর আমির খসরু মাহমুদ চৌধুরী একটা ফিল নিয়ে তিনি দেশে আইসা সাংবাদিকদের সাথে কথা বলছেন। অপেক্ষায় রইলাম, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে টিউন করছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ইউনূস ট্রাম্পের ভয়ে তটস্থ। সম্প্রতি নিউজের সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন এই কথা, আমরা একটু শুনি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে তার একটা প্রভাব তো হতেই পারে না, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনা আমরা দেখেছি। কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায়। প্রিয় দর্শক, দেখলেন ইউনূস নিজেই স্বীকার করে নিল যে ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরে ইউনূসের কি অবস্থা হবে, এবং ইউনূস ইতিমধ্যে তার চেহারার মধ্যে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আতঙ্ক ফুটে উঠেছে, ট্রাম্পের আতঙ্ক। এবং বিশেষ করে ভারতীয় গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে, ভারতীয় মার্কিন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ভারতীয়দের পদায়ন করা ট্রাম্পের, সেইটা স্পষ্ট ইঙ্গিত ইউনূসকে দিচ্ছে, কঠিন বার্তা দিচ্ছে যে ইউনূসের জন্য ভবিষ্যৎ খুবই খারাপ বয়ে আনবে। তা আমার সাথে যুক্ত আছেন জনাব আতার সাহেব। ইউনূসের চেহারায় যে ভয় আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্পের ভয়, সেটা আসলে কতখানি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে ইউনূসের ব্যাপারে আপনি কি মনে করেন? জনাব আতার সাহেব, আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না, তো আমি একটু বলি। সেটা হলো যে শুনতে পাচ্ছেন? বলেন। এটা কিন্তু এই ইউনূসের যে চেহারা, যে আতঙ্ক, এই আতঙ্কটা কিন্তু আজকে থেকে না, যেদিন থেকে ট্রাম্প নির্বাচিত হয়েছে সেদিন থেকে কিন্তু তার এই চেহারার শুরু। এবং সে কিন্তু এই যে ডেমোক্রেটিক পার্টি যে প্রার্থী তাকে জেতানোর জন্য তারও কিন্তু একটা কনসার্ন ছিল, ইনভেস্টমেন্ট ছিল, চেষ্টা করেছে সে। হিলারি ক্লিন্টন প্রশাসন সংস্থা মিলে কিন্তু চেষ্টা করেছে ডেমোক্রেটিক পার্টিকে ডেভেলপ করার জন্য। এবং ইউনূস যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিল যে আমেরিকা তার পাশে আছে, শেখ হাসিনাকে সে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে এবার তার নেতৃত্বে বাংলাদেশে -2 ফর্মুলার মাধ্যমে তার দলকে ক্ষমতায় অধিষ্ঠ করবে এবং একটি জঙ্গি সরকারকে দেশে রান করে সামনে এগিয়ে যাবে, এই ধরনের একটা স্বপ্ন সে দেখেছে। পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য, নতুন সম্পর্ক তৈরি করার জন্য, যেহেতু তার পাকিস্তান সে তাদের ভাই এবং তাদের একই মায়ের পেটের হারানো ভাই, সেই হিসাবে তারা আবার দেখতে চাচ্ছে যে যে পাকিস্তানিরা বাংলাদেশের তার মা বোনের ইজ্জত লুটেছে, ভাইকে মেরেছে, তাদের সাথে তারা এখন তাদের মায়ের পেটের হারানো ভাই হয়ে গেছে। এরকম একটা সম্পর্ক নিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের পরিকল্পনা এসে আসছিল, কিন্তু সেই আশায় গুলেবালি হয়ে গেছে যখন বাইডেনকে হারিয়ে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। এবং আপনি জানেন যে ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একটা আলাদা বন্ধুত্বের সম্পর্ক। মোদীর কোনো অনুরোধ আসলে ট্রাম্প ফেলতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রাম্পের এইবার জয়লাভের পিছনে ভারতের এবং বাংলাদেশের একটা বিশাল অবদান আছে। সেটা শুরু হয়েছে যে ট্রাম্প যখন আপনার হিন্দুদের নিয়ে, হিন্দু নির্যাতন বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, এবং সেটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং হিন্দুদের ভিতরে ব্যাপক আবেগে জন্ম দিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত বা বাংলাদেশি বংশোদ্ভূত যত হিন্দু ছিল সবাই কিন্তু ট্রাম্পকে ভোট দিয়েছে এবং ট্রাম্প কিন্তু বিশাল ভোটে জয়লাভ করেছে।
সুতরাং এবং ট্রাম্প সেটা রিকগনাইজ করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের যে অবদানের কথা। সুতরাং এটা বোঝা যাচ্ছে আপনার কথা শুনে যে স্পষ্টতই ইউনূসের বিপদ খুবই সম্মুখে, ইউনূস আর পালানোর রাস্তা খুঁজে পাবে না। অর্থাৎ চেহারা দেখে বোঝা যাচ্ছে ইউনূস অলরেডি পায়খানা হলুদ, মানে কাপড় হলুদ করে ফেলেছে এই ট্রাম্প আসার আগমনী বার্তা পেয়েই। সেটা এই নিউজ ইয়াতে সাক্ষাৎকারে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমরা আরেকটা বিষয় শুনি যে তার দেশ পরিচালনার ক্ষেত্রে সে কতটুকু ব্যর্থ সেটা একটু দেখাই। ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে, এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজে কানে না আসার কোনো কারণ নেই, আপনার কি মনে হয় জন্য বিব্রত হওয়ার কোনো কারণ নেই। এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গা থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজে বলুন দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স সন্দেহ, ওদের পারফরমেন্স কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনার তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই অর্থাৎ ইউনূস এখানে নিজেই স্বীকার করে নিল যে সে ভেবেছিল যে অন্য 10 জন পারলে আমিও পারবো, সেই জন্য সে এসেছে। এবং একটা কথা মাঝখান দিয়ে চালাকির সাথে উত্তর দিল যে আমাকে সবাই এনেছে, কিন্তু নিজে আবার ওয়াশিংটনে যে স্বীকার করেছে ইট ওয়াজ মেটিকুলাস প্ল্যান, এটা খুব মেটিকুলাস প্ল্যান করে আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি। তো এখন আবার এসে বলতেছে যে সবাই আমাকে এনেছে, আবার নিজের ব্যর্থতা নিজে স্বীকার করে নিচ্ছে, আমি নিজেই ব্যর্থ, আমার পারফরমেন্সে আমি দেশকে চালাতে পারছি না, আমি ব্যর্থ। অর্থাৎ এই ব্যর্থতার দায় স্বীকার করে কি ওনার নিজের পদত্যাগ করা উচিত নয় বলে কি আপনি মনে করেন নৈতিক জায়গা থেকে? জনাব আতার সাহেব, আপনি কি মনে করেন? না ভাইয়া, খুব সুন্দর প্রশ্ন করছেন এবং খুব সুন্দর কথা উনি বলেছেন। মানে এখন আমার আসলে হাসি পাচ্ছে, অট্টহাসি হাসবো নাকি কি বলবো বুঝতেছি না। মানে এটা টোটাল হাস্যকর। মানে সে নিজে বলতেছে সে হচ্ছে অযোগ্য, অথর্ব। মানে যেটা আমরা বলছি সে অযোগ্য এবং অথর্ব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এবং অযোগ্য এবং অথর্ব একটা লোক যে নিজেকে মনে করে সে কিভাবে একটা রাষ্ট্র ক্ষমতা দখল করে সেই রাষ্ট্রকে পরিচালনা করে, এবং তার ফলশ্রুতিতে তার ফলাফল কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। হত্যা, খুন, রাহাজানি, নির্যাতন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই। দ্রব্যমূল্যের দাম, মানুষের জীবন কিন্তু নাবিশ্বাস উঠে গেছে। এই কারণ হচ্ছে তার কোনো, যে লোকের যোগ্যতাই নাই, যে লোক নিজে স্বীকার করতেছে তার যোগ্যতা নেই, সেই লোক কিভাবে রাষ্ট্র পরিচালনা করে? কেন সে চলে যাচ্ছে না? কেন সেই দেশটাকে এখনো ধ্বংস করতেছে? তাহলে সেটা কি সে আগে বুঝতে পারে নাই সে একটা দেশ চালাতে পারবে না? বাংলাদেশের মতো একটা বিশাল জনসংখ্যার দেশে, অর্থনৈতিক মেরুদণ্ড যেখানে ভঙ্গুর, সে একটা দেশ চালাতে পারবে না? তাহলে সে এত ধরনের এত বড় ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে উৎখাত করে সেই রাষ্ট্র ক্ষমতা নেওয়ার দুঃসাহসটা আসলে দেখালো কেন? কিভাবে আসলো তার এই দুঃসাহসটা? একটু যদি আসলে বলতেন। তার মানে মানুষ যখন যে জিনিসটা অভিজ্ঞতা নাই তখন কিন্তু তার ভিতরে একটা আবেগ জমে, এবং একটা দেশের রাষ্ট্রপ্রধান হওয়া একটা বিশাল ব্যাপার, প্লাস তার মধ্যে একটা কনফিডেন্স ছিল। তিনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলে এই ক্ষমতায় বসে যাবে শেখ হাসিনা। আর ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ গ্রহণ করলেই সুসংবাদ আসবে শেখ হাসিনার জন্য, এমনটি বারবার আমরা প্রপাগান্ডা এবং বিভিন্ন বক্তব্য শুনেছিলাম। কিন্তু সম্পূর্ণটাই পাল্টে গিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বসার আগেই শপথ গ্রহণের পূর্বেই বিএনপি নেতা কর্মীদেরকে দাওয়াত করে নিয়েছেন এবং সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আওয়ামী লীগের কিন্তু কেউ ছিল না। বোঝাই যাচ্ছে যে দল পচে যায় সে দলকে কেউ আর সমর্থন করে না। আওয়ামী লীগকে নিয়ে আর কেউ মাথা ঘামাবে না। আওয়ামী লীগ যে কাণ্ড করেছে, অর্থাৎ যেভাবে সে পালায়ন করেছে, তার সমর্থন যদি কেউ করে তাহলে তারও জন্য সেটা লজ্জাজনক হবে, এমনটাই বোঝা যাচ্ছে। এজন্য কোনো দেশে যেতে পারছে না শেখ হাসিনা। শেখ হাসিনাকে কোনো দেশ গ্রহণ করছে না। প্রিয় দর্শক, আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না, বর্তমান বাস্তব চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প, তারেক জিয়া এবং বিএনপি নেতাদের কর্মীদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে অবশ্যই বিএনপিকেই সামনে আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।